দেখেন একই ধরনের সমস্যা কিন্তু বর্তমানে মিডল ইস্টে চলছে। গাজাতে ইসরায়েল যেভাবে জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে, এথনিক ক্লিনজিংয়ের নামে সমস্ত নাগরিকদেরকে গাজার থেকে বের করে সর্বশেষ রাফা সীমান্তে রেখেছে এবং সেখানে আক্রমণ করে এখন বাধ্য করার চেষ্টা করছে যে তাদেরকে মিশরের মধ্যে সিনাইয়ে যাতে প্রবেশ করানো যায়। কিন্তু মিশর সরকার গাজা সীমান্ত এমনভাবে প্রোটেক্ট করছে যাতে কোনো যতই পরিস্থিতি গুরুতর হোক না কেন এই শরণার্থীরা যাতে দেশ ছেড়ে আরেকটি দেশে যদি চলে যায়, সিনাইয়ে যদি তাদেরকে আশ্রয় নিতে হয় তাহলে কখনো তাদেরকে আবার ফেরত আনাটা যাবে না এবং অত্যন্ত কঠিন হবে। এই বাস্তবতা দুনিয়ার সামনে থাকা সত্ত্বেও বাংলাদেশের সরকার কিন্তু উচিত ছিল রোহিঙ্গাদেরকে এইভাবে অবাধে প্রবেশের সুযোগ না দিয়ে বরং বাংলাদেশ যদি সামরিকভাবে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে সীমান্তে এবং সেই সরকারকে বাধ্য করতে যে কোনো নাগরিককে যেন দেশের বাইরে তারা পাঠাতে না পারে, বাংলাদেশে পাঠাতে না পারে, সেটা তারা করতে পারেনি। আন্তর্জাতিক কূটনীতিতে একটা সরকার কোনো রাষ্ট্রের সাথে যখন ডিল করবে সেই ডিলের প্রথম শর্তটাই হচ্ছে যে সে তখন তার নিজ রাষ্ট্রের স্বার্থতা প্রধানত দেখবে। কিন্তু আমাদের সরকার নিজের রাষ্ট্রের স্বার্থ দেখেনি। তারা কখনো চীনের কখনো ভারতের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করেছে এবং তাদের পরামর্শেই রোহিঙ্গাদেরকে ভাষাঞ্চরের মতো একটা রিমোট এরিয়াতে তাদেরকে সেখানে প্রত্যাবাসনের চেষ্টা করে সেখানে একটা জায়গায় কনফাইন করার চেষ্টা করেছে। বর্তমান দুনিয়ায় আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যে ধারণা, সেখানে মানবাধিকারের যে ঘোষণাপত্র আছে ইউনাইটেড নেশনস কর্তৃক, সেখানে 1948 সালের সার্বজনীন মানবাধিকারের ঘোষণা অনুযায়ী কোনো মানুষকে স্টেটলেস বা রাষ্ট্রহীন রাখা যাবে না। কিন্তু বাংলাদেশে আজকে অতীত থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশে প্রায় 13 লক্ষ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় গ্রহণ করেছে। এই 13 লক্ষ মানুষ বাংলাদেশের জন্য একটা বিরাট বোঝা আকারে দাঁড়িয়েছে। মানবতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মানবাধিকার রক্ষার স্বার্থে গণহত্যার থেকে বাঁচার জন্য পালিয়ে আসা যে মানুষগুলো ছিল তাদেরকে বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে আশ্রয় দিয়েছিল, এটা ঠিক আছে। কিন্তু পরবর্তী সময়ে এই রোহিঙ্গাদেরকে তার নিজ দেশে প্রত্যাবাসনের জন্য যে ধরনের রাজনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত ছিল বাংলাদেশের সরকার সেটি নিতে ব্যর্থ হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশে যে সরকার আছে সেই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। তারা জনগণের স্বার্থটি কখনোই দেখার চেষ্টা করেনি। ব্যক্তিগতভাবে কারো সুবিধা অর্জনের জন্য, ব্যক্তিগতভাবে কেউ কোনো পুরস্কার পাওয়ার জন্য, পদ পদবি পাওয়ার জন্য, গোটা দুনিয়ার কাছে ভালো সাজার জন্য রোহিঙ্গাদেরকে অবাধে বাংলাদেশে গ্রহণ করা হয়েছে। কিন্তু তখন প্রত্যাবাসনের প্রশ্ন আসছে, বাংলাদেশ সরকার প্রত্যাবাসনের জন্য এই 2017 সাল থেকে আজ পর্যন্ত একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করতে পারেনি। অতীতে বাংলাদেশের থেকে রোহিঙ্গারা বিভিন্ন সময় এসেছে, একদম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এসেছে। সেই সময়ের থেকে শুরু করে 1979 সালে প্রথম প্রত্যাবাসনের মাধ্যমে কিছু সংখ্যক রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে 1979 সালের পরে আর একবার শুধুমাত্র 1992 সালে অল্প সংখ্যক রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছিল। 2018 সালে বার্মার যে জান্তা সরকার, সেই সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটা চুক্তি সম্পাদিত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি, কারণ সেই চুক্তিতে বলা হয়েছিল প্রতিদিন গড়ে 300 জন রোহিঙ্গাকে প্রত্যাবাসন করা যাবে, অর্থাৎ ফেরত পাঠানো যাবে। আপনারা জানেন কক্সবাজারে এবং তার তৎসংলগ্ন এলাকায় 13 লক্ষ পরিমাণ রোহিঙ্গা এই মুহূর্তে আশ্রয় গ্রহণ করেছে। বছরে 365 দিনের মধ্যে ছুটি ছাটা বাদ দিলে 300 দিন যদি বছরে ধরা হয় তাহলে 1 লক্ষ রোহিঙ্গাকে প্রত্যাবাসন করতে 1 বছর সময় লাগবে। তাহলে 12 লক্ষ রোহিঙ্গাকে বা 13 লক্ষ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য 13 বছর সময়ের প্রয়োজন। আপনাদের এটাও মনে রাখতে হবে, এই রোহিঙ্গারা যারা বাংলাদেশে আছে প্রতি বছর তারা 35,000 করে নতুন সন্তানের জন্ম দিচ্ছেন এবং প্রতি বছরে 35,000 সন্তান এখানে জন্ম নিচ্ছে। সংকটের জায়গাটা লক্ষ্য করুন যে বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ করলে সে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হয়ে যায়। এখন প্রতি বছর 35,000 করে জন্ম নেওয়ার পরে আপনি কিভাবে এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে আপনি বার্মাতে প্রত্যাবাসন করবেন? এই ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে ভূমিকা রাখার দরকার ছিল, বার্মার সাথে যে ধরনের ভূমিকা রাখা দরকার ছিল, বাংলাদেশের নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশ সরকার সেটি করতে পারেনি।